আজকে ফিরে এলাম আবার সেই ভন্ডুল মামার ওই গল্পটা নিয়ে। শুরু করছি। ভন্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন, সামান্য চাকরি, ছাপোষা মানুষ বাবা, কাচ্চা বাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে। আজ যদি চাকরি যায় তবে ছেলেপুলে নিয়ে কোথায় দাঁড়াবো, তাই ভেবে আজ 14-15 বছর ধরে একটু একটু করে বাড়িটা তুলছি। তবে এইবার আর দেরি হবে না, আসছে বছর সব এনে ফেলব। জায়গাটা বড় ভালোবাসি। ভন্ডুল মামা বললেন, 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভন্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়। জীবনের পিছনে ফিরে চেয়ে দেখলে যত দূর দৃষ্টি চলে তত কাল ধরে, যেন অনন্তকাল, অনন্ত যুগ ধরে ভন্ডুল মামার বাড়ির ইট একখানের পর একখানে উঠছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কিশোর কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাদ্যন্ত মহাকাশ বে কত শত জন্ম মৃত্যু সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে ভন্ডুল মামার বাড়ি হয়েই চলেছে। ওরও বুঝি আদিও নেই অন্ত নেই। পরের বছর আবার ভন্ডুল মামার সঙ্গে কলকাতাতে দেখা। আমি তখন 3rd ইয়ারে পড়ি। ভন্ডুল মামা বললেন, এসো একবার আমাদের বাসায়, তোমার মামি তোমায় দেখলে খুশি হবে। সামনের রবিবার তোমার নেমন্তন্ন রইল, অবশ্যই যাবে। গেলুম। ভন্ডুল মামা ছেলেদের সঙ্গে আলাপ হলো। ভন্ডুল মামা অনুযোগের সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময়, আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর শিম লাগিয়ে রেখে এসেছি, মাচাও বেঁধে রেখে এসেছি। তা কেউ কি কথা শোনে? মামিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, যাবে সেখানে কেমন করে শুনি? কোনো ঘরে বাস করবার জো নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ে, জলের ব্যবস্থা নেই বাড়িতে, শুধু শিম আর বরবটির পাতা চিবিয়ে তো মানুষে, তাতে বাড়ি হাট আলগা, পাঁচিল নেই। ভন্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে যা বললেন তার মর্ম এই, মানুষ বাস না করলেই বাড়িতে বট অশ্বত্থের গাছ হয়, ছাদ আটা হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু কেউ বাস তো করে না, বাড়ির কাজে খারাপ হতে থাকে। তবুও তিনি বছরে 2-3 বার যান বলে এখনো ঘরদোর টিকে আছে। পাতকুর আর কত খরচ, চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি যাও, পাঁচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে। বুঝলুম, পাঁচিল পাতকু এখনো বাকি। ভন্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে অন্যদিক ধরেছে ভাঙন। এরপরে মামার বাড়ি গিয়ে 2-1 বার দেখেছি ভন্ডুল মামা 2-5 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছে। এটা সারাচ্ছেন, ওটাতে বেড়া বাঁধছেন, এই গাছটা খুঁড়ছেন, ও গাছটা কাটছেন। ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিয়ত দিলেন, পাঁচিল, হ্যাঁ তা পাঁচিল সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে। সামনের বর্ষা ঘর দৌড় বেঁধেছি সম্প্রতি, ঠিক আছে, সারা জীবন খেটে, ওই আমার বড় আদরের জায়গা, তোরা না থাকিস আমি গিয়ে থাকি। আমি বললুম, ওখানে কেমন করে থাকেন? সারা গাঁয়েই তো মানুষ নেই, মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য। কি করি বাবা, ওই বাড়িখানার উপর বড় দম আমার। দেখো, চিরকাল পরের বাসায় পরের বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছি, তাই ঠিক করি বাড়ি একখানা করবই। ছেলেবেলা থেকে ওই গাঁয়েই কাটিয়েছি, ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না। চিরকাল ভাবতুম রিটায়ার করে ওইখানেই বাসা গড়ব। একটা আস্তানা তো চাই। এখন না হয় ছেলে পিলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এরপরে দাঁড়াবো কোথায়? তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে ওই বাড়িখানা করেছিলুম। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো থাকবে না, আর এককালে না এককালে ছেলেদের তো এসে বসতেই হবে বাড়িতে। কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না। তারপর মামাদের মুখে ভন্ডুল মামার কথা আরও সব জানা গেল। ভন্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন। তার এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে।
তিনি এখনও এই জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দা দিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, ওই বাড়ির দরুণী মনান্তর, স্ত্রীও ছেলেদের দিকে। ছেলেরা বাপকে সাহায্যও করে না। ভণ্ডুল মামা গায়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন। লোক নেই, কিনবে কে? যা দু এক ঘর খদ্দের জুটেছিল, ধার নিয়েই দোকান উঠিয়ে দিলে। এখন ভণ্ডুল মামা এ গাঁ ও গাঁ বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে 2 কাঠা চাল, কারুর বাড়ির 5টা বেগুন এরকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাঁড়ি চড়িয়ে দুটো ফুটিয়ে খান। তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। আমি ক্রমে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর যাইনি, কারণ সে গ্রাম আর যাবার যোগ্য নয়। মামার বাড়ির পাড়ার গাঙ্গুলিরা, রায়েরা, ঘরেরা সব একে একে মরে হেজে গেল। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে। ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসীমানায় মারায় না। ও পাড়াতেও তাই জীবন মজুমদারদের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে ভূমিসাৎ হয়ে গেছে। শুধু একদিকের দোতলা সমান দেয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় ঝগড়ুমুড়ের গাছ। দিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি মজে গেছে। দামে বোঝায় জল দেখা যায় না। গরু বাছুর কচুরিপানার দামের ওপর হেঁটে দিব্যি পার হতে পারে। সন্ধ্যা রাতে গ্রাম নিশুতি হয়ে যায়। 2-1 ঘর নিরুপায় গৃহস্থ, যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে। সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিভিয়ে শয্যা আশ্রয় করে। তারপর সারা রাত ধরে চারিধারে শুধু প্রহরে প্রহরে শৃগালের রব ও নৈশ পাখির ডানা ঝটপটানি। আমার মামারও গ্রামের ঘরবাড়ি ছেড়ে শহরে তারা বাসা করেছেন। ছোট মামার গ্রামের ঘরবাড়ি আর নেই, সব যেন হারিয়ে গেল। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায়ী বৃদ্ধ একটা পুঁটুলি হাতে বাড়িতে ঢুকলেন। 1 পা ধুলো, বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের বাঁটের ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলুম ভণ্ডুল মামা এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপি বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের কথাবার্তার সুরে ভণ্ডুল মামা কেমন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চির এক কোণে বসলেন। তিনিও নিমন্ত্রিত হয়ে এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর অভ্যর্থনায় মহাব্যস্ত। তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে এমন মনে হলো না। আমি গিয়ে ভণ্ডুল মামার কাছে বসলুম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভণ্ডুল মামা খুব খুশি হলেন। আমি জিজ্ঞেস করলুম, আপনি কি কলকাতা থেকে আসছেন? ভণ্ডুল মামা বললেন, না বাবা, আমি রিটায়ার করেছি আজ বছর 5 হবে। গাঁয়ের বাড়িতেই আছি। ছেলেরা কেউ আসতে চায় না। অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভণ্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নড়তে চান। 4-5 দিন পরে কিছু চাল ডাল বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সে পুরনো চটি জুতো। আমায় দেখিয়ে বললেন, নবীন কটক থেকে এনেছে। দেখে বড় শখ হলো। বয়স হয়েছে, কবে মরে যাব। বললুম, তা দাও নবীন। জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে 1 জোড়া রয়েছে। আঙুলে বড় লাগে বলে খালি পায়ে তিনি বাড়ির বার হয়ে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভণ্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোয় ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তার উপরে আমার বাল্যের সেই রহস্যময় স্নেহ আর অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে বললুম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি। ভণ্ডুল মামার পুটুলিটা নিজের হাতে নিলুম। টিকিট করে তাকে গাড়িতে তুলেও দিলুম। ট্রেনে উঠবার সময় এক মুখ হেসে বললেন, যেও না হে একদিন, বাড়িটা দেখে এসো আমার। খাসা করেছি, কেবল পাঁচিলটা এখনো যাবাকি। কি করি, আমার হাতে আজকাল আর তো কিছু নেই। ছেলেরা নিজেদের বাসার খরচেই চালিয়ে উঠতে পারে না।
অবশ্যই ওদের জন্যই তো সব। দেখি, চেষ্টায় আছি, সামনের বছর যদি। ভন্ডুল মামার সঙ্গে আর আমার দেখা হয়নি, কিন্তু এর মাস কতক পরে তার বড় ছেলে হরিসাধনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে। জিনের কোট গায়ে, হাতে বইয়ের আকারে খাবারের কৌটো, মুখে একগাল পান, বউবাজারের ফুটপাত দিয়ে বেলা 10টার সময় অফিসে যাচ্ছে। আমি ভন্ডুল মামার কথা তুললাম। হরিসাধন বললে, বাবা দেশের বাড়িতেই আছেন। আমরা বলি, আমাদের সংসারে এসে থাকুন, তাতে রাজি নন। বুদ্ধি শুদ্ধি তো কিছু ছিল না বাবার, নেইও। সারা জীবন যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে, এক বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন। নইলে আজ 1000-4-5 টাকা হাতে জমতো। ও গায়ে যাইবেই বা কে? রামও যেমন জঙ্গল তেমনই ম্যালেরিয়া। তাছাড়া লোকজন নেই, অসুখ হলে একটা ডাক্তার নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পিছনে। বেচতে গেলে এখন ইট কাঠের দরও বিক্রি হবে ভেবেছেন? কে নিতে যাবে? পাগল আপনি? আমি বললুম, কথাটা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন জাজ্জল্যমান গ্রাম। বাড়িটা তৈরি হতো, কিন্তু এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গাঁ থেকে হলো শ্মশান। লোকজন উঠে অন্যত্র চলে গেল, আর সেই সময় তোমাদের বাড়ির গাঁথুনিও শেষ হলো। কার দোষ দেবে? তারপর ভন্ডুল মামার আর কোনো সংবাদ রাখিনি অনেক কাল। বছর 3 আগে একবার মেজ মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে। পুজোর ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখেই শুনলুম ভন্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যে ছিলেন। কেউ বিশেষ দেখাশোনা করেনি, আর আছেই বা কে গাঁয়ে যে দেখবে? এই অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পরে সবাই টের পায়। তখন ছেলেদের টেলিগ্রাম করা হয়, ভন্ডুল মামার এইখানেই শেষ। এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি, হয়তো আর কোনোদিন যাবও না। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটা গাঁথা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে। আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের এক গলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভন্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে সেই গাছ গজানো উঠোনটাতে। ঢোকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই, থামে থামে কাঠমাল পর্যন্ত গাঁথা হয়েছে। আমার জীবনের সঙ্গে ভন্ডুল মামার বাড়িটার কেমন যোগ কি করে ঘটল সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যায়। আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার এমন মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে। বিশেষ করে এইসব শীতের সন্ধ্যাতেই তো মনে পড়ে, এই জন্য যে 5 বছর বয়সে এই শীতের সন্ধেবেলাতেই বাড়িটা প্রথম দেখি। অবিনাশবাবুর ছাত্রটি মুড়ি নিয়ে এলো।